বাংলাদেশের রাজনীতিতে এখন একজন ব্যক্তিকে নিয়েই সব আলোচনা, আর তিনি হলেন ওসমান হাদি। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো তাকে ঘিরে দুটো একেবারে উল্টো গল্প চালু আছে। তো চলুন এ দুটো দিকই আমরা একটু খতিয়ে দেখি। এই আলোচনার শুরুটাই কিন্তু একটা বেশ নাটকীয় ঘটনা দিয়ে। ভাবুন, ২০২৫ সালের ১২ই ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ হলেন। আর শুধু তাই না, তিনি গভীর কোমায় চলে গেলেন। এই একটা ঘটনাই তাকে একেবারে আন্তর্জাতিক নিউজের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। আর এই ঘটনাই কিন্তু প্রশ্নটাকে আরও বড় করে তুলেছে। আসলে কে ওসমান হাদি? কেন তাকে নিয়ে এত ভিন্ন ভিন্ন কথা? চলুন এই রহস্যটা একটু ভেদ করার চেষ্টা করা যাক। তো আমরা ধাপে ধাপে এগোবো। প্রথমে দেখব কি এমন ঘটল যে তিনি খবরের শিরোনাম হলেন। তারপর জানব তার রাজনৈতিক উত্থানের গল্পটা। এরপরই আসবে তার বিরুদ্ধে ওঠা মারাত্মক সব অভিযোগ। আর একদম শেষে এই দুইটা ভিন্ন গল্পকে পাশাপাশি রেখে আমরা পুরো ছবিটা বোঝার চেষ্টা করব। আচ্ছা, তাহলে প্রথম পর্ব দিয়ে শুরু করা যাক। ঠিক কি হয়েছিল সেদিন? কেন ওসমান হাদি হঠাৎ করে আলোচনার কেন্দ্রে চলে এলেন? সূত্রগুলো যা বলছে, ডিসেম্বরের ১২ তারিখে ঢাকার বিজয়নগরে মোটরসাইকেলে করে কিছু আততায়ী এসে তার চোয়ালে গুলি করে। তাকে সাথে সাথে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আর সেখানকার চিকিৎসকরা জানান যে তিনি গভীর কোমায় আছেন। তার গ্লাসগো কোমা স্কেল বা জিসিএস স্কোর ছিল মাত্র ৩, যেটা আসলে বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ এমনটাই বোঝায়। এখন চলুন গল্পের একটা ভার্সন দেখি, মানে গণমাধ্যম আর পাবলিক রেকর্ডগুলো ঘেটে ওসমান হাদি সম্পর্কে কি জানা যায়, কিভাবে তার এই রাজনৈতিক উত্থানটা হলো। তার জীবনটা দেখলে বেশ ইন্টারেস্টিং একটা জার্নি চোখে পড়ে। শুরুটা ঝালকাঠির একটা মাদ্রাসা থেকে, সেখান থেকে সোজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। এরপর ২০২৪ সালের জুলাই আন্দোলনে তিনি একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিতি পান। আন্দোলনের পরে তিনি ইনকিলাব মঞ্চ নামে একটা সংগঠন তৈরি করেন এবং রিসেন্টলি ঢাকা ৮ আসন থেকে ইলেকশনে দাঁড়ানোর ঘোষণাও দেন। তার এই সংগঠন ইনকিলাব মঞ্চ, এটার ঘোষিত লক্ষ্য হল বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা আর একটা ন্যায় বিচার ভিত্তিক রাষ্ট্র বানানো। জুলাই আন্দোলনের পর থেকে এই প্ল্যাটফর্মটা বেশ অ্যাক্টিভ। এমনকি দেশের প্রথম সারির কিছু পত্রিকা যেমন যুগান্তর তাকে অসীম সাহসী জুলাই যোদ্ধা হিসেবেও বর্ণনা করেছে। মানে এই ছবিটা তাকে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের একজন হিরো হিসেবেই দেখাচ্ছে। কিন্তু গল্পের কি এটাই একমাত্র দিক? একদমই না। এর ঠিক উল্টো দিকে আছে আরেকটা গল্প, যেটা মারাত্মক সব অভিযোগে ভরা। চলুন এবার সেই দিকটাতেও একটু নজর ফেরানো যাক। এখানেই আসলে বিভেদটা একেবারে স্পষ্ট। একদিকে তাকে বলা হচ্ছে অসীম সাহসী যোদ্ধা, আর অন্যদিকে লুসিড ড্রিম নামে একটা বেনামি সূত্র তাকে বলছে স্বশিক্ষিত বেয়াদব। ভাবা যায়, দুটো পরিচয়ের মধ্যে যেন আকাশ পাতাল তফাৎ। লুসিড ড্রিম নামের এই সূত্রটা কিন্তু বেশ কিছু ভয়ঙ্কর অভিযোগ সামনে এনেছে। যেমন তার নাকি মানসিক সমস্যা আছে, জামায়াত শিবিরের সাথে তার যোগাযোগ আছে, এমন অভিযোগও করা হয়েছে। আরও বলা হচ্ছে তার নির্বাচনী ফান্ডের উৎসটা সন্দেহজনক এবং তিনি নাকি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে হামলায় নেতৃত্ব দিয়েছিলেন। তার বিরুদ্ধে একটা বড় সমালোচনা কিন্তু তার মুখের ভাষা নিয়ে। এই লুসিড ড্রিম সূত্রটি নীলা ইসরাফিলের একটা কোট ব্যবহার করেছে, যেখানে বলা হচ্ছে যে শিক্ষকের মুখের ভাষা এত নোংরা, সে জাতিকে কি শেখাবে? তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এখানে। আচ্ছা, এখন আমরা এমন কিছু ঘটনা দেখব যেগুলোকে দুই পক্ষই নিজেদের মতো করে ব্যাখ্যা করে, আর এখানেই সত্য মিথ্যা আলাদা করাটা প্রায় অসম্ভব হয়ে পড়ে। যেমন ধরুন তার গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটা, এটা নিয়েও দুটো একেবারে ভিন্ন থিওরি। একদল বলছে এটা রাজনৈতিক প্রতিপক্ষের একটা প্ল্যান্ড অ্যাটেম্পট টু মার্ডার, আরেক দল, বিশেষ করে ওই লুসিড ড্রিম সূত্রটা দাবি করছে যে এটা পুরোটাই একটা সাজানো নাটক সহানুভূতি পাওয়ার জন্য। এই সাজানো নাটক থিওরির পেছনে তাদের যুক্তিগুলোও কিন্তু বেশ সুনির্দিষ্ট। তারা বলছে নির্বাচনে হাদির জেতার চান্স এমনিতেও কম। তার প্রধান প্রতিপক্ষ মির্জা আব্বাসও বেশ পোড়খাওয়া রাজনীতিবিদ, তিনি এমন একটা ভুল করবেন না। তাদের মতে এই ঘটনা থেকে আসলে তৃতীয় প্রার্থী সাদিক কায়েমের সুবিধা হচ্ছে। কিন্তু অন্যদিকে হত্যা চেষ্টার যে গল্পটা, সেটাকে সমর্থন করে হাদির নিজেরই একটা কথা।
হামলার মাসখানেক আগেই তিনি পাবলিকলি বলেছিলেন যে তিনি মৃত্যুর হুমকি পাচ্ছেন, কিন্তু এসবে তিনি ভয় পান না। আর এর ঠিক বিপরীতে লুসিড ড্রিম সূত্রটি তাকে কতটা তুচ্ছ করে দেখছে সেটা তাদের এই একটা কথাতেই পরিষ্কার। তারা লিখেছে, তাকে গুলি করা আর মশা মারা সমান কথা। এই কথাটা থেকে বোঝা যায় তার প্রতি বিদ্বেষটা ঠিক কোন পর্যায়ে। তাহলে একদম শেষে এসে এই দুইটা সম্পূর্ণ বিপরীতধর্মী গল্পকে যদি আমরা পাশাপাশি রাখি, তাহলে কি দেখতে পাই? মূল দ্বন্দ্বটা আসলে কোথায়? দেখুন, একদিকে তিনি একজন সাহসী যোদ্ধা, একজন লেখক, ফ্যাসিবাদের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠ। আর ঠিক অন্যদিকে তাকেই বলা হচ্ছে মানসিকভাবে অসুস্থ, চরমপন্থীদের সাথে জড়িত আর একজন রাজনৈতিক ষড়যন্ত্রকারী। একই মানুষ, কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা পরিচয়। সুতরাং এখানে কে ঠিক আর কে ভুল সেই সিদ্ধান্তে যাওয়ার চেয়েও বড় ব্যাপার হলো এটা বোঝা যে একটা তীব্র রাজনৈতিক বিভাজনের মধ্যে কিভাবে তথ্যকে কাজে লাগিয়ে দুটো ভিন্ন বাস্তবতা তৈরি করা যায়। আর এই পুরো বিশ্লেষণটা আমাদের একটা বেশ বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যখন সত্যের অনেকগুলো চেহারা থাকে আর প্রত্যেকটা চেহারাই তার সমর্থকদের কাছে সত্যি বলে মনে হয়, তখন কোনো একজন মানুষকে আসলে চেনার উপায়টা কী?